আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হবে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। চিকিৎসকরা জানিয়েছেন হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। এদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। পুলিশ জানিয়েছে হাদির কিলিং মিশনে জড়িত অপরাধীরা দেশেই রয়েছে। শেরপুর সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে। হাসান মাহমুদের রিপোর্ট। দিনে দুপুরে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে বিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা খ্যাত শরীফ ওসমান হাদি। হাদির রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। মেডিকেল বোর্ড জানিয়েছে গুলিবিদ্ধের 3 দিন পেরিয়ে গেলেও হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। কৃত্রিমভাবে চলছে তার শ্বাস প্রশ্বাস। তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট চলছে, তার ব্রেনে যে ইডেমা আছে, চাপ আছে, সেগুলোর জন্য মেডিকেল যে ম্যানেজমেন্ট পসিবল, এটা যে কোনো বিশ্বের সাথে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড তার চিকিৎসাটাই চলছে। তো সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে চলছে এবং ফার্দার কোনো সার্জারি লাগবে না বলে আমরা মনে করি। তারপরে যদি বোর্ড মনে করে যে না নেক্সট কোনো প্রসিডিউরে যেতে হবে, তাহলে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সেই প্রসিডিউরে যাওয়া পসিবল হবে। এদিকে সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। এদিকে হাদির উপর হামলার প্রতিবাদে সোমবার সর্বদলীয় সমাবেশের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আওয়ামী লীগ ব্যতীত এবং যারা আওয়ামী লীগ সেবাদাস, তাদের বাইরে যারা রয়েছেন সকলের সাথে পরামর্শ করেই আমরা এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করেছি। হাদির উপর গুলিবর্ষণের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভারতে পালিয়ে যাবার গুঞ্জনে জরুরি সংবাদ সম্মেলন ডাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের দাবি দেশেই আছে হামলাকারী। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও শনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তারের ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ চেক করে এখন পর্যন্ত তাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না, তাহলে আমরা ধরে নিব যে দেশেই আছে। উই আর ট্রাইং টু ন্যাপ। রোববার রাতে মোহাম্মদপুর থেকে হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে হান্নানের সংশ্লিষ্টতাও। আপনাদের সহযোগিতা কামনা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গণ্যমান্য ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধের ঢল নামে সাধারণ মানুষের। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ভোরের আলো ফুটতেই জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। রাষ্ট্রপতির পরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এ সময় বিউগলে বাজতে থাকে করুণ সুর। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথকভাবে উপদেষ্টা মণ্ডলী, শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্য আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শ্রদ্ধা নিবেদনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের চেতনার আলোকেই গঠিত হবে আগামীর বাংলাদেশ। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে। সামনে তো একটা নির্বাচন আসছে। জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। মিরপুরের পাশাপাশি রায়ের বাজার বধ্যভূমিতেও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পেলেই শহীদদের আত্মত্যাগ পূর্ণতা পাবে বলে মনে করেন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা।
শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থল, ঢাকা। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন 1971 সালে শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল ভারতের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গোলাম পরওয়ার বলেন, বামপন্থী ও কলকাতা কেন্দ্রিক কিছু বুদ্ধিজীবী এবং ভারতপন্থীরা দীর্ঘদিন ধরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য জামাতে ইসলামীর নাম জড়িয়ে আসছেন। তবে ইতিহাসের নানা তথ্য ও সত্য সামনে আসায় প্রমাণ হয়েছে এই হত্যাকাণ্ড ভারতীয় সেনা ও গোয়েন্দাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল। হত্যার ঘটনা নিয়ে তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণিতভাবে জামাত ইসলামের উপরে চাপাবার যে চেষ্টা করেছেন। তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করে। যে আগ্রহ ও উদ্দীপনা নিয়ে সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে। এম নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে এমন মত বক্তাদের। তারা বলেন, সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে প্রধান বাধা রাজনৈতিক দল ও আমলাতন্ত্র। এই দুই পক্ষ জুলাই আন্দোলন থেকে শিক্ষা নেয়নি। আর উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র দিয়ে সংস্কার সম্ভব নয়। সেলিম মালিকের রিপোর্ট। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রথমে সংস্কার কমিশন এবং পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকার। কিন্তু সংস্কার কমিশনগুলোর সুপারিশ কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে সরকার, এমন প্রশ্ন ঘুরপাক খায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় হতাশার কথা জানান বিশিষ্টজনরা। সেই সাংবাদিকতা সুরক্ষা আইন করার প্রস্তাব সরকার ফেলে দিয়েছে। তারা মনে করছে এটার দরকার নেই। কেন? এটার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। আমরা আইনটা যাতে করতে সরকারের কোনো সমস্যা না হয় সেজন্য আইনের একটা খসড়াও তৈরি করে দিয়েছিলাম, সেটা আর হলো পরিত্যাগ করেছেন। আমি বলবো আমি সন্তুষ্ট নই। আমি মনে করি আমাদের যে সুবর্ণ সুযোগ ছিল সেই সুবর্ণ সুযোগটা আমরা কাজে লাগাইতে পারি নাই। আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমরা যে যারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা তাদের প্রতি যাতে বিশ্বাসঘাতকতা না হয় আমাদের কার্যক্রমের মাধ্যমে, সে একটা সুযোগ সৃষ্টি হয়েছিল। তাদের মতে আমলাতন্ত্র ও রাজনৈতিক দলগুলো সংস্কারের সুপারিশ বাস্তবায়নে বাধা দিচ্ছে। সবচেয়ে বড় প্রতিবন্ধক আমি উইদাউট এনি হেজিটেশন বলবো, সেটা হচ্ছে যে যারা জুলাই আন্দোলন থেকে বিন্দুমাত্র শিক্ষা গ্রহণ করেছে এরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। তার মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক শক্তি বাংলাদেশের, তার পাশাপাশি আমাদের আমলাতান্ত্রিক শক্তি। যদি নাগরিকরা সর্বদা সচেতনভাবে অংশীজনরা না থাকে তাহলে অসম্পূর্ণ থেকে যায় সংস্কার। অনেক সময় এটা হারিয়ে যায় এবং সবচেয়ে বড় কথা, স্বার্থান্বেষী গোষ্ঠী এটাকে কুক্ষিগত করে ফেলতে পারে। অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা জানান, শুধু আমলাতন্ত্র নয়, সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে রাজনীতিবিদ এবং নাগরিক সমাজকে। আমাদের এখানে যে সিভিল সোসাইটি, যে ব্রোকেন সিভিল সোসাইটি, এটাকে আপনারাই এই নাগরিক প্ল্যাটফর্ম থেকে ধরে নিয়ে আসতে পারবেন। এবং আমি মনে করি দিস ইজ দ্য টাইম ওয়েন সিভিল সোসাইটি হ্যাজ টু বি ভেরি স্ট্রং, সিভিল সোসাইটি হ্যাজ টু বি দেয়ার। দেশকে এগিয়ে নিতে হলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের সদিচ্ছায় সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার তাগাদা আলোচক দেন। নট ইন এক্সিস্টেন্স, ইন ফিউচার আমাদেরকে সম্ভবত এই প্রশ্নটার উত্তর দিতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। রিয়াদে নোয়াখালীর এইচকে রিয়েল এস্টেট লিমিটেডের উদ্যোগে প্রবাসী ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, প্রতিষ্ঠানটি নোয়াখালী আধুনিক শপিং কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক হাসান খানের সভাপতিত্বে বাথার ইয়াসমিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইনভেস্টর মাসুদ রানা ও ব্যবসায়ী ওমর ফারুক এর যৌথ উপস্থাপনায় অতিথি ছিলেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।